তারেক রহমানের প্রত্যাবর্তন, জামায়াতের অস্বস্তি ও দিল্লির হিসাব, বাংলাদেশের রাজনীতিতে নতুন মোড়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। এখন জানাবো বিস্তারিত প্রতিবেদনটি। 17 বছরের নির্বাসন শেষে তারেক রহমানের দেশে ফেরা ঘিরে রাজনৈতিক মেরুকরণ, জামায়াতের বিভিন্ন এজেন্ডা ও ভারতের কৌশলগত নজরদারি। তারেক রহমান এমন এক নেতা যার ভারতকে মোকাবেলা করতে হবে, যিনি সবার আগে বাংলাদেশ নীতিতে বিশ্বাসী। একই সঙ্গে তিনি ভারত বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ককেও স্বীকার করেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে একথা লিখেছে অনলাইন এনডিটিভি। ওই প্রতিবেদনে তারেক রহমানের দেশে ফেরা ভারতের জন্য কী অর্থ বহন করে তার বিশ্লেষণ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, দেশে ফেরার মাত্র কয়েক ঘন্টা পরই জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ এক আইনজীবী তারেক রহমানকে হত্যার হুমকি দিয়েছেন। সেই হুমকির বক্তব্যে ভারতের প্রসঙ্গ ছিল। জামায়াতে ইসলামী ঘনিষ্ঠ আইনজীবী শাহরিয়ার কবির অভিযোগ করেন, দেশে ফিরে এসে তারেক রহমান তার পিতার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন এবং ভারতের শর্ত মেনে নিচ্ছেন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান 17 বছর নির্বাসনে থাকার পর ঢাকায় ফিরে বক্তৃতা দেন। তাতে তিনি দেশের জন্য নিজের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তারেক রহমানের দেশে ফেরাকে ঘিরে হওয়া জনসমুদ্র নিয়ে জামায়াত গভীর অস্বস্তি দেখা দিয়েছে। 2024 সালের আগস্টের আন্দোলনের সময় জামায়াত সমর্থন দিয়েছিল ন্যাশনাল সিটিজেন্স পার্টি বা এনসিপিকে। ওই আন্দোলনের মধ্য দিয়ে সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার হাসিনা 15 বছরের ক্ষমতা হারান। এনসিপির নেতৃত্ব স্বীকার করেছেন, তারা আসন্ন ফেব্রুয়ারি নির্বাচনে আসন ভাগাভাগি নিয়ে জামায়াতের সঙ্গে আলোচনা করছেন। কিন্তু এনসিপির ভেতরে তৈরি হয়েছে ভাঙন। অনেকে জামায়াতের সঙ্গে জোট চাইলেও অনেকেই এর তীব্র বিরোধিতা করছেন। এর প্রেক্ষাপটে পরিচিত নেতা মীর আসাদুল হক দল ছাড়েন। এদিকে অন্তর্বর্তী সরকারের আরোপিত নিষেধাজ্ঞায় আওয়ামী লীগ নির্বাচনের বাইরে, ফলে 12 ফেব্রুয়ারির নির্বাচন মূলত দুই শিবিরের লড়াই হয়ে দাঁড়িয়েছে। জামায়াত নির্বাচন পেছাতে চাইছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, যার শিকার হয়েছেন সাংবাদিক, সাংস্কৃতিক প্রতিষ্ঠান ও ভারতের কূটনৈতিক মিশন। ভারতের জন্য তারেক রহমানের প্রত্যাবর্তনের তাৎপর্য। তারেক রহমান এমন এক নেতা যিনি বাংলাদেশের স্বার্থকে সবার আগে দেখেন, তবে ভারত বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্কও স্বীকার করেন। অন্যদিকে জামায়াতে ইসলামী স্পষ্টতই ভারত বিরোধী। ইসলামী মূল্যবোধে আস্থাশীল থেকেও তারেক রহমান এমন এক বাংলাদেশ কায়েমের কথা বলেন, যেখানে সব ধর্মের মানুষের নিরাপত্তা ও সহাবস্থান নিশ্চিত থাকবে। ধর্মীয় উগ্রতার পথে দেশকে ঠেলে দেওয়া হবে না। তিনি তার পররাষ্ট্রনীতিও পরিষ্কারভাবে তুলে ধরেছেন। তিনি বলেন, এই দেশে পাহাড়ের মানুষ যেমন আছে, তেমনি সমতলের মানুষও আছে। মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ সব ধর্মবিশ্বাসের মানুষ এখানে বাস করে। আমরা মিলে এমন একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চাই যে আমাদের স্বপ্নের, যে বাংলাদেশ মায়ের স্বপ্ন। এছাড়াও তিনি ঘোষণা করেন, বাংলাদেশ না দিল্লি না পিন্ডি, সবকিছুর আগে বাংলাদেশের নীতিতে চলবে। জামায়াতের আলাদা এজেন্ডা। জামায়াতে ইসলামী সম্পূর্ণরূপে ভারত বিরোধী এবং পাকিস্তান ঘেঁষা এজেন্ডা ধারণ করে। তারেক রহমানকে উদ্দেশ্য করে হুমকি দিয়েছেন আইনজীবী শাহরিয়ার কবির। তিনি বলেন, ভারতের স্বাক্ষর নিয়ে এলেই তোমার মৃত্যু সন্নিকটে। ভারতকে বিশ্বাস করা মানেই মৃত্যু। তিনি ফারাক্কা চুক্তি, তালপট্টি দ্বীপ এবং ঐতিহাসিক বিরোধের নানা প্রসঙ্গ নিয়ে টেনে আনেন। ফারাক্কা পানি চুক্তি 1996 সালের সই হওয়া 30 বছরের এই চুক্তি 2026 সালে নবায়নের অপেক্ষায়, যা বর্তমান বাংলাদেশ ভারত সম্পর্কের প্রেক্ষাপটের কূটনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। দুই দেশের জন্য গ্রহণযোগ্য সমাধানে পৌঁছতে পরবর্তী সরকারকে দিল্লির সঙ্গে আলোচনায় বসতে হবে। ইতিহাসের প্রসঙ্গ ও জামায়াতের অস্বস্তি। তারেক রহমান ইতিহাসের কথা তুলে ধরেছেন, যা জামায়াত মানুষের স্মৃতি থেকে মুছে দিতে চায়। তিনি বলেন, এই দেশ 1971-এ লাখ লাখ শহীদের রক্তে অর্জিত। 7ই নভেম্বর 1975-এ জনগণ ও সৈনিকরা আধিপত্যের বিরুদ্ধে দেশকে রক্ষা করেছিল। 1990-এ স্বৈরাচারের বিরুদ্ধে জনগণ গণতন্ত্র ফিরিয়ে এনেছিল। তিনি দেশের আইনশৃঙ্খলা রক্ষার উপর জোর দিয়ে বলেন, যে কোনো প্রচারণার মুখে শান্ত থাকতে হবে। তরুণদের উদ্দেশ্যে বলেন, তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে, গড়ে তুলবে একটি শক্তিশালী গণতান্ত্রিক ও অর্থনৈতিক ভিত্তির বাংলাদেশ। কেন জামায়াত তারেক রহমানকে ভয় পায়? রিপোর্টে আরও বলা হয়, আইনশৃঙ্খলা, শান্তি ও গণতন্ত্রকেন্দ্রিক তারেক রহমানের অবস্থান জামায়াতের রাজনীতির পথে অন্তরায়। এ কারণেই তারা সাংবাদিক ও সংখ্যালঘুদের উপর হামলার সমালোচকদের ভারত মদতত্ত্বে জড়িয়ে প্রচারণা চালাচ্ছে। শেখ হাসিনার সময়ের নির্বাসনে থাকা সত্ত্বেও তারেক ভুক্তভোগী হিসেবে জনসমর্থন পাচ্ছেন। এটাই জামায়াতকে আরও অস্বস্তিতে ফেলেছে। আগে বিএনপি জামায়াতে জোট থাকলেও এবার বিএনপি জামায়াতকে চাপে ফেলে নতুন জোট করেছে জমিয়তে উলামায়ে ইসলাম
বা জেইউই এর সঙ্গে, যার মতাদর্শ জামাতের চেয়ে নরম। বিনা সিকরির মতামত। বাংলাদেশ ভারতের সাবেক হাইকমিশন বিনা সিকরি বলেন, 17 বছর নির্বাসনের পর দেশে ফিরে আসায় বিএনপির জনপ্রিয়তা একটি বড় স্রোত তৈরি হবে। জামায়াতে ইসলামী এখন বিএনপির বদলে অন্য ইসলামী দলগুলোর দিকে ঝুঁকছে। তারেক রহমান কি শুকতারা হয়ে উঠতে পারবেন? বাংলাদেশের অস্বস্তি যখন বিপন্ন হতে চলেছে, দেশটি যখন উল্টো পথে যাত্রা শুরু করেছে, ঠিক তখনই দেশে ফিরছেন তারেক রহমান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান 17 বছর বিদেশে থাকার পর দেশে ফেরা নিয়ে বিস্তর কৌতূহল। সম্ভাবনার এক নতুন রাজনীতির ইঙ্গিত আছে। বলা যায় ভবিষ্যৎ রাজনীতির এক উজ্জ্বল প্রতীক। আপোষের চোরাবালিতে যিনি নিজেকে সমর্পণ করেননি, বন্দুকের নলের মুখে বিলিয়ে দেননি, পরিণতিতে দেশ ছাড়তে হয়েছিল এক বিশেষ পরিস্থিতিতে। প্রায় 17 বছর নিষিদ্ধ ছিলেন মিডিয়ায়। বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জেলে যাওয়ার মুহূর্তে তার হাতে আসে দলটির নেতৃত্ব। বিদেশে বসে নেতৃত্ব দিয়েছেন, দলকে করেছেন সুসংগঠিত। 5 আগস্টের ঐতিহাসিক পট পরিবর্তনের পর তিনি রাজনীতিতে নিয়ামক শক্তিতে পরিণত হন। গত 16 মাসে প্রায় 7,000 বক্তৃতা করেছেন লন্ডনে এবং বাংলাদেশে। রাজনীতিকরা বক্তৃতার মঞ্চে উঠেই যেখানে ফাউল করেন, তারেক রহমান তার ব্যতিক্রম। খুব কম বক্তৃতায় তিনি হয়েছেন সমালোচিত, বরং বেশি পেয়েছেন প্রশংসা। বিপত্র অবশ্য এখানে। এক সেনা পরিবারে তার জন্ম। রাজনীতি যখন বাসার 4 দেয়ালে পৌঁছত না, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাষ্ট্র ক্ষমতা আসার পর বাসায় প্রবেশ করে রাজনীতি। তবে ছেলেরা এর বাইরে। মা বেগম খালেদা জিয়াও আরও দূরে। 81 সনে জিয়াউর রহমান এক সেনা বিদ্রোহে নিহত হওয়ার পর বেগম জিয়া জাতীয়তাবাদী রাজনীতির হাল ধরেন। এখানে বলে রাখা ভালো, বাংলাদেশে বহুদলীয় রাজনীতি ফিরিয়ে দিয়েছিলেন প্রেসিডেন্ট জিয়া, নিশ্চিত করেছিলেন মত প্রকাশের স্বাধীনতা। বেগম জিয়া রাজনীতির ময়দানে নবীন হলেও আপোষহীন নেতৃত্বের কারণে চলে আসেন রাজনীতির কেন্দ্রবিন্দুতে। স্বৈরশাসক জেনারেল এরশাদের বিরুদ্ধে সরাসরি লড়াই শুরু করেন। তথাকথিত নির্বাচন তাকে স্পর্শ করেনি, যেখানে এই স্বৈরাচার হাসিনা বারবার আপোষ করে নির্বাচনে যান। 90-এর অভ্যুত্থানে অবশ্য দুই নেত্রীর ভূমিকা ইতিহাসের একটি অংশ। ফলশ্রুতিতে হুসেইন মোহাম্মদ এরশাদ বিদায় নেন। ঘটনাবহুল নির্বাচনে বেগম জিয়া অপ্রত্যাশিতভাবে জয় ছিনিয়ে নেন, হন বাংলাদেশের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। এরপর আরও দুবার হাসিনার ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখেন। তাকে কারাগারে নেওয়া হয়। এখন তিনি হাসপাতালে লড়ছেন জটিল অসুখের সঙ্গে। দলমত নির্বিশেষে সবাই তার জন্য প্রার্থনা করছেন। এটা এক নজিরবিহীন ঘটনা। তারেক রহমান পাশ্চাত্য রাজনীতি দেখেছেন কাছ থেকে, জেনেছেন এক নতুন রাজনৈতিক কালচার সম্পর্কে, যেখানে সরকার বা বিরোধী দলের নেতারা একসঙ্গে বসে সংসদে লড়াই করেন, আবার এক টেবিলে বসে কফি খান, আড্ডায় মেতে ওঠেন। বাংলাদেশে আমরা এর বিপরীতটাই দেখতে পাই। ক্ষমতার পর্দায় সবকিছু ঢেকে যায়। বাংলাদেশ এখন অনেকটা নেতৃত্ব শূন্য। সাবেক স্বৈরাচার হাসিনা আন্দোলনের মুখে দেশ ছেড়ে পালিয়ে এখন দিল্লির মেহমান। জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে। এই সুযোগে উল্টো স্রোতের কাফেলা ভারী হচ্ছে। এই সময়ে এসেছেন তারেক রহমান নতুন এক স্বপ্ন, এক আশার আলো নিয়ে। মানুষ থেকে গত 17 মাসে দেখেছে টেলিভিশনের পর্দায়, সামাজিক যোগাযোগ মাধ্যমে, এখন দেখবে ময়দানে। বাস্তব এক তারেক রহমানকে। অনেক চ্যালেঞ্জ তার সামনে। দলের ভেতরে বহু সমস্যা এখনও রয়ে গেছে। মনোনয়ন নিয়ে বিশৃঙ্খল অবস্থা, কেউ কাউকে মানছে না। তার সব চেষ্টা ব্যর্থ হয়েছে বলা যাবে না, কিন্তু বেশ কিছু ক্ষেত্রে অকার্যকর। তবে এটা মানতেই হবে, তার ক্যারিশম্যাটিক নেতৃত্বে দলটি ঐক্যবদ্ধ রয়েছে। শেখ হাসিনা শত চেষ্টা করেও দলটি ভাঙতে পারেননি। 111-এর জরুরি সরকার চেষ্টা করেও সফল হয়নি। তারেক রহমান দেশে ফিরে কি দেখবেন? অগণিত মানুষ তার জন্য অপেক্ষা করছে। এই মানুষগুলো তার শক্তি, তার সাহস, আবার বিপদও। এদেরকে সঠিক পথে পরিচালিত করাটাই হচ্ছে তার প্রথম চ্যালেঞ্জ। 5 আগস্টের পর দলের নেতাকর্মীরা যেভাবে নানা অনিয়মের সঙ্গে যুক্ত হন, এদের ব্যাপারে তাকে বিশেষভাবে সতর্ক থাকতে হবে। ওরা সুযোগ সন্ধানী দল নয়, নিজের ভাগ্য গড়তে চায়। সব সিদ্ধান্ত সঠিক হবে তার ভাববার কোনো কারণ নেই। তবে দলের সাথে বেশ কিছু সিদ্ধান্ত পরিবর্তনের সুযোগ আছে। ফজলুর রহমানকে মনোনয়ন দিয়ে উদারতা দেখিয়েছেন, অন্যদের বেলায় ভিন্ন সিদ্ধান্ত কেন? বাংলাদেশের রাজনীতির সবচেয়ে খারাপ দিক হচ্ছে কান কথা শোনা। নেতারা ভুল করেন কান কথা শুনে। এই মুহূর্তে দেশে বড় চ্যালেঞ্জ হচ্ছে নিরাপত্তা। মানুষ নিরাপত্তা চায়, শান্তিতে বসবাস করতে চায়, মুক্তি চায় মব ভায়োলেন্স থেকে। তারেক রহমানকে এই বিষয়টির প্রতি সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে। নির্বাচন ঘিরে নিরাপত্তা সংকট ডালপালা মেলেছে। এই সুযোগে একটি চক্র দেশকে উল্টো পথে নিয়ে যাওয়ার বিরামহীন চেষ্টা চালিয়ে যাচ্ছে। ভোটারদের মধ্যে স্বস্তি নেই, আক্রান্ত হচ্ছে মিডিয়া। ট্যাগ লাগিয়ে কণ্ঠরোধের চেষ্টা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এক্ষেত্রে এগিয়ে তারেক রহমানকে মিডিয়ার স্বাধীনতা নিশ্চিত করতে হবে। আজকালকের যুগে তথ্য মন্ত্রণালয় রাখার কোনো প্রয়োজন নেই। পৃথিবীর খুব কম দেশেই তথ্য মন্ত্রণালয় রয়েছে। যে দেশে তিনি 17 বছর থাকলেন সেটাতেও নেই। অভিজ্ঞতায় দেখা যাচ্ছে তথ্য মন্ত্রণালয় অনুগত মিডিয়া কর্মীদের একটি
একটি কারখানায় পরিণত হয়েছে, যার মূল্য দিতে হচ্ছে গোটা সাংবাদিক সমাজকে। তাই আমার মনে হয় তথ্য মন্ত্রণালয় না লিখে বরং একটি রাজনৈতিক মন্ত্রণালয় রাখা দরকার, যেখানে ভবিষ্যৎ রাজনীতি নিয়ে গবেষণা হবে, যেটা হবে বাংলাদেশের রাজনীতিতে এক নতুন ধারণা। নির্বাচিত হওয়ার পর প্রধানমন্ত্রী হয়ে যান এক দলের, ভিন্ন মতাদর্শের প্রধানমন্ত্রীকে তাদের অভাব অভিযোগ জানাতে পারেন না। এর ফলে জনবিচ্ছিন্ন বাড়ে, রাজনৈতিক আন্দোলন তখন দানা বাঁধতে থাকে। রাজনৈতিক মন্ত্রণালয় হলে প্রধানমন্ত্রী সরাসরি জানতে পারবেন কোথায় কি ঘটছে। এখানে গোয়েন্দা রিপোর্ট মুখ্য হবে না। উদারনৈতিক গণতন্ত্রের স্বার্থে জনগণের পাশে দাঁড়াতে হবে তারেক রহমানকে। মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে অহরহ। মানবাধিকার কমিশন নয়, মানবাধিকার ইনস্টিটিউট গড়তে হবে, যে প্রতিষ্ঠানটির কাজ হবে সরকারকে তাৎক্ষণিকভাবে রিপোর্ট করা। যদি তিনি প্রধানমন্ত্রী হন তাহলে তার মিডিয়া নীতি কী হবে তা এখনই বলা দরকার। হাসিনা ক্ষমতায় গিয়ে দরজা বন্ধ করেছিলেন, অবশ্য এক অনুগত মিডিয়া তার পাশে ছিল। এটা কোনো কাজেই আসেনি, বরং কলঙ্কিত হয়েছে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।